নমস্কার, আমি রানা সেনগুপ্ত। বেঙ্গল পলিটিক্সে আজকে আমাদের অতিথি তন্ময় ভট্টাচার্য। আমরা রয়েছি তার বাড়িতে। আপনাকে বেঙ্গল পলিটিক্সে স্বাগত। আরজি করের আন্দোলন এত বড় হলো, সরকার টলে গেল, নড়ে গেল, কিন্তু এই শহরাঞ্চল যেখানে আপনাদের ওই সিপিআইএম এর লিবারেশনকে দাঁড় করানো হলো যে সিটটাতে, এখানেই কি কার্যত মেনে নেওয়া হলো যে আমরা পারবো না, লড়তে পারবো না? না না, তা কেন? আমাদের তো প্রথম থেকে বলা ছিল যে আমরা বৃহত্তর বামৈক্য করতে চাই। আমরা তো বারবার বলেছি বামফ্রন্টের বিকল্প আরো উন্নত বামফ্রন্ট, এবং আরো উন্নত বামফ্রন্ট আরো বৃহত্তর বাম শক্তিগুলোকে একীভূত করে শুধু রাজনৈতিক দল না, বাম মনোভাবাপন্ন সমস্ত মানুষ, বুদ্ধিজীবী, ক্রীড়াবিদ, কবি, সাহিত্যিক, শিল্পী, যে স্তরে যে থাকুন, তাদের সকলকে ঐক্যবদ্ধ করে হচ্ছে বৃহত্তর বাম। এটা গড়ে তোলা যায়, আমরা বিশ্বাস করি। ন্যাচারালি সেটা গড়ে তুলবার জন্য যা করণীয় সেটা করার প্রয়াসের মধ্যে আমরা আছি। সিপিআইএম এর লিবারেশনের সঙ্গে উপনির্বাচনের একটি আসনে আসন সমঝোতা, সেই লক্ষ্যে আমাদের দিক থেকে আমরা চাইব ভবিষ্যতেও এই রকমের কাজ আরো বেশি হোক। কিন্তু যেটা দেখা যায়, সচরাচর দেখা গিয়েছে আর কি, বা 34 বছর ধরে যা আমরা দেখেছিলাম, যে কার্যত বামফ্রন্ট একটা আছে সোনার পাথর বাটির মতন। আপনার দলই সেখানে দাদাগিরি করে, তারাই ঠিক করে দেয়। কেননা এই নিয়ে আরএসপি, ফরওয়ার্ড ব্লকের বহু ক্ষোভ বিক্ষোভ আমরা কিন্তু ফেস করেছি, যে আমাদের আসন দিচ্ছে না, এই করছে না, সেই করছে না, ইত্যাদি ইত্যাদি। তো তারা সেগুলো বামফ্রন্টের মিটিং এ বলবে, আপনাদেরকে বলে। বামফ্রন্টের মিটিং এ পাত্তা পায় না বলেই আমাদেরকে বলে, স্বাভাবিক ব্যাপার এটা। তো বামফ্রন্টের মিটিং এ যদি পাত্তা নাই পায়, তাহলে তারা বামফ্রন্টে আছে কেন? এটাই তো প্রশ্ন, যে বামফ্রন্টে আছে, তাদের কাছে প্রশ্ন। আমার বামফ্রন্টে আছে তারা কি করে? আমরা মনে করি সবচাইতে বেশি দক্ষতার সঙ্গে, যোগ্যতার সঙ্গে জোট পরিচালনার অভিজ্ঞতা সিপিআইএম এরই আছে। 34 বছর পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার পরিচালনার মধ্য দিয়ে বামফ্রন্টের শক্তি কোনোদিন কমেনি, বেড়েছে। সেটা ঠিক। তাহলে নতুন নতুন শক্তিকে আমরা সংহত করেছি, সমবেত করেছি, বামফ্রন্টের অঙ্গীভূত করেছি। আমরা তো একক মেজরিটি ছিলাম, কেন করতে গেলাম? কারণ এখানেই আমাদের রাজনৈতিক দূরদর্শিতা, যে আমরা চিরকাল এটা মনে করেছি যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই খালি আমাদের একার দ্বারা হবে না, আমাদের আরো শক্তির সমাবেশ ঘটাতে হবে। তাই আমরা শক্তির সমাবেশ ঘটিয়েছি। এখন তাই সেই শক্তির সমাবেশে অঙ্গীভূত কেউ যদি আপনাদের কাছে গিয়ে ক্ষোভ প্রকাশ করে যে আমরা পাত্তা পাচ্ছি না, আমরা পাত্তা পাচ্ছি না, সেটা আপনাদের কাছে কেন ক্ষোভ প্রকাশ করছে আপনারা জবাব দেবেন, আপনারা তাদের প্রশ্ন করবেন। আমাদের তো কোনো ক্ষোভ নেই, আমরা কেন উত্তর দিই? কিন্তু আপনার দলের তো এখন লক্ষ্য বিপ্লব টিপ্লব করা নয়, আপনাদের দলের লক্ষ্য হচ্ছে ভোটে জেতা। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, নাহলে আপনার নির্বাচনে দাঁড়ানি বা কেন? না 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 না, যখন আমাদের দলের লক্ষ্য আপনার ভাষায় বিপ্লব টিপ্লব করা ছিল, তখনও আমরা ভোটে দাঁড়াতাম। আজকেই ভোটে দাঁড়াই, কিন্তু আপনার বিবেচনায় যখন আমাদের দলের লক্ষ্য ছিল বিপ্লব টিপ্লব করা, তখনও তো আমরা ভোটে দাঁড়াতাম, এখনো ভোটে দাঁড়াই, এবং এখনো বিপ্লব করাটাই লক্ষ্য। কিন্তু কথা হচ্ছে যে আলটিমেটলি এখন ভোটের রাজনীতিতে লাভটা কি হচ্ছে? এই বৃহত্তর বাম ঐক্য, বামফ্রন্ট ইত্যাদি ইত্যাদি করে সেই ফল তো সেই দেখা যাচ্ছে শূন্য। শূন্য তো একটা সংখ্যা। হ্যাঁ, কিন্তু যে দলটা 34 এবং যদি শূন্য আবিষ্কৃত না হতো, সেটা আর্যভট্টই করে থাকুন বা অন্য যে কেউ করে থাকুন, তাহলে পরে আপনি একক থেকে দশকের ঘরে পৌঁছতেই পারতেন না। সেটা হলো, কিন্তু যে দলটা 34 বছর ধরে দণ্ডদ্য প্রতাপ ভাবে, আপনি 34-এই পৌঁছতে পারতেন না শূন্য না থাকলে? না, কখনো কি শূন্য ছিল? সিপিআই গত ভাবেও কি কখনো শূন্য ছিল? ছিল না, এখন আছে, কালকে থাকবে না। আপনি আশা করেন আপনি অতীতটাকে খালি মানবেন, বর্তমানটাকে মানবেন না, ভবিষ্যৎ নির্মাণ করবেন, এটা হয় নাকি? অতীতটার থেকেও শিক্ষা নিতে হবে, বর্তমানটার থেকেও শিক্ষা নিতে হবে, ভবিষ্যৎ নির্মাণের কাজে এগোতে হবে। এই প্রসঙ্গে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়ে গেল 17 জানুয়ারি থেকে 19 জানুয়ারি। তো সেখানে রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় কমিটিকে, মানে কেন্দ্রীয় নেতৃত্বদের বোঝাতে সক্ষম হয়েছে যে বিজেপি শত্রু, তৃণমূল শত্রু, তৃণমূলের সঙ্গে বিজেপির সঙ্গে যা লড়াই, তৃণমূলের সঙ্গে সেই লড়াই একই রকম ভাবে করতে হবে, পাশাপাশি কংগ্রেস বন্ধু। এই বার্তাটা কি মানে বিধানসভা ভোটের ইকুয়েশনটা ক্লিয়ার করছে? আর না না, আমরা তো সব সময় বলেছি যে পশ্চিমবাংলার রাজনৈতিক পরিস্থিতিতে বিজেপি এবং তৃণমূল সমার্থক শব্দ। আরজি করের ঘটনা আরো বেশি করে প্রমাণ করলো
যে সবাই যেমন বলছেন সেটিং, আমি সেটিং এর থেকে এক ধাপ এগিয়ে বলছি এটা আসলে একটা বিজেপি এবং তৃণমূলের যৌথ কার্যক্রম, যৌথ পরিকল্পিত, যৌথভাবে সংগঠিত কার্যক্রম হচ্ছে আর্জিকর। এই কারণেই ডিওয়াই চন্দ্রচূড় সুমোটো নিয়েছিলেন মোদির নির্দেশে, এবং এই কারণেই সিবিআই এইভাবে তদন্ত করেছে, এবং এই কারণেই কলকাতা পুলিশের তদন্তেই সিবিআই সিলমোহর লাগিয়েছে। অর্থাৎ এটা একটা যৌথ প্রয়াস, তার ফল। সেটিং ফেটিং না, সেটিং মানে আমি কিছু ছাড়বো তুমি কিছু ছাড়বে তা না, একদম দুজনে মিলে এটা করব। সেই হিসেবে এ রাজ্যে তৃণমূলকে পরাজিত করতে হলে বিজেপিকে পরাজিত করতে হবে, বা বিজেপিকে পরাজিত করতে হলে তৃণমূলকে পরাজিত করতে হবে, অর্থাৎ এক কথায় দুজনকেই পরাজিত করতে হবে। তাহলে এই দুজনকে একসঙ্গে পরাজিত করতে হলে পরে সমস্ত বাম শক্তি, সমস্ত গণতান্ত্রিক শক্তি, সমস্ত ধর্মনিরপেক্ষ শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে, এবং খুব স্বাভাবিকভাবেই কংগ্রেসের সঙ্গে থাকতে হবে, বা কংগ্রেসকে সঙ্গে নিয়ে লড়াই পরিচালনা করতে হবে। কেন্দ্রীয় কমিটির বৈঠকে কার্যত আরেকটি সিদ্ধান্ত মানে আলাপ আলোচনা হয়েছে আর কি, সেটা হচ্ছে যে কেন্দ্রীয় কমিটির যারা শীর্ষ প্রজন্ম তাদের পরিবর্তে নতুন নেতৃত্বদের তুলে নিয়ে আসা চেষ্টা, কিন্তু তাতে কি নেতৃত্বের সংকট দেখা দেবে না? এগুলো জানেন তো হাইপোথেটিক্যাল প্রশ্ন। আচ্ছা, এই যে প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি এরা যখন নেতৃত্বে উঠে এসেছিল তখনও তো এক প্রশ্ন উত্থাপিত হতে পারত, তারা তো তখন ইয়ংই ছিল, তরুণ প্রজন্মই ছিল। আর চিরকালই কমিউনিস্ট পার্টিতে তরুণ প্রজন্ম উঠে আসে। এই যে আমরা যাদেরকে আজকে নবরত্ন বলি, যখন ওরা নবরত্ন হয়েছিলেন 1964 সালে, তখন তাদের বয়স কত ছিল? 40, 42, 44, 45, সর্বোচ্চ 50, তাই তো তখন তাদের বয়স ছিল। তারা আবার যখন তুলে আনলেন এক ঝাঁক নতুন, প্রকাশ কারাত, সীতারাম ইয়েচুরি, বৃন্দা কারাত, বিডি রাঘবুলু, আমাদের পিল্লাই, এই যে তারা সব তুলে আনলেন, তখন তো এদেরও বয়সের গড়তাই। সুতরাং এইটা আসলে বয়সটা কখনো সংকটের কারণ হয় না। বারাক ওবামা আমেরিকার রাষ্ট্রপতি হয়েছিলেন কত বছর বয়সে? ঋষি সুনক ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হলেন কত বছর বয়সে? এই যে আজকে ব্রাজিলে, আর্জেন্টিনায়, ভেনেজুয়েলায় যারা নির্বাচন জিতছেন কত বছর বয়সে? আবার মাঝখান থেকে বেশি বয়স্ক জো বাইডেনও একটা টার্মের জন্য রাষ্ট্রপতি হয়ে গেলেন। লেনিন বিপ্লব করেছিলেন কত বছর বয়সে? বিলো 50-তে তো। গোটা পৃথিবীর কমিউনিস্ট আন্দোলনের নেতা হয়েছিলেন কত বছর বয়সে? বিলো 50-তে তো। মারাই তো গেলেন 54 বছর বয়সে 1923 সালে। তাহলে 17 সালে তো তার বয়স 48। চে গুয়েভারা, ফিদেল কাস্ত্রো কত বছর বয়সে বিপ্লব করেছে? সুতরাং এতে সংকট দেখা দেবে এমন মনে করবার কোনো ধ্রুব একক নেই। প্রশ্নটা হচ্ছে পরিস্থিতির মোকাবিলা করতে পারা, পরিস্থিতিকে বিশ্লেষণ করতে পারা, কংক্রিট অ্যানালিসিস অব দ্য কংক্রিট সিচুয়েশন, এইটা পারবেন কি পারবেন না। তাতে বয়স বাধা হয় না, তাতে যে যোগ্যতা অর্জন করতে হয় সেই যোগ্যতা আমাদের পার্টির নেতারা অর্জন করেছেন কিনা, দেখাতে পারবেন কিনা, এর বিচার তো ভবিষ্যতের গর্ভে। আমরা আজকে দাঁড়িয়ে তো সে সম্পর্কে কিছু বলতে পারি না। এই যে নজিরবিহীন ভাবে যে ব্রিগেডটি ডাকা হলো এপ্রিল মাসে, যে শ্রমিক সংগঠন, কৃষক, এদের মানে এরাই ব্রিগেডটা ডাকলেন, তো সাম্প্রতিককালে এরকম দেখা যায়নি। মানে এটা কেন, মানে আরো গভীরে এবার কি সিপিএম পৌঁছাতে চাইছে? 1992 সালে 9 জুন ডিওয়াইএফআই ব্রিগেড ডেকেছিল, 92 সালে, এখন থেকে 32 বছর আগে। নজিরবিহীন ভাবেই তো, নজিরবিহীন ভাবে তো পৃথিবীতে কত কিছু ঘটে। আপনারা তো বৃহত্তর বাম ঐক্যের কথা বলেন, কংগ্রেসের সঙ্গে আপনারা হাত ধরেছেন, অতীতে যদিও কংগ্রেসের সঙ্গে হাত ধরা নিয়ে বহু লোক পার্টিতে ভর্ৎসনার মুখে পড়েছেন, কেউ কেউ এক্সপেল হয়েছেন, কিন্তু এখন আপনারা ধরেছেন। কিন্তু এই যে ব্যাপারটা হচ্ছে কি, একটা উপনির্বাচনে আপনারা হাত ছেড়ে দিলেন কংগ্রেসের, বলেন আমরা নিজেদের শক্তি যাচাই করি, তারপরে আবার বলছেন যে হ্যাঁ আমরা ওদের সঙ্গে থাকবো, বা পরবর্তী নির্বাচনে আমরা আবার হাত ধরবো। ব্যাপারটা একটু বিচারিত হয়ে যাচ্ছে না? মানে মানুষের কাছে কি বার্তা পৌঁছবে তাহলে? মানুষ এসব ব্যাপারকে এত গুরুত্ব দেয় বলে আমার মনে হয় না। মানুষের কাছে বার্তা পৌঁছতে হলে মানুষের কাছে বিষয়টাকে গুরুত্বপূর্ণ হতে হয়। মানুষ জানে পশ্চিমবাংলায় উপনির্বাচন কিভাবে হয়, শাসক দল কিভাবে উপনির্বাচন সংগঠিত করে, নির্বাচন কমিশন কিভাবে তাদের সাহায্য করে,
কেন্দ্রীয় বাহিনী কিভাবে সারাদিন ধরে ঘুমিয়ে থাকে, মানুষ এসব জানে। সুতরাং ওটা ওই কংগ্রেসের সঙ্গে সমঝোতা হলে অনেক কিছু হয়ে যেত, হয়নি তাই অনেক কিছু হলো না, এসব মানুষ ভাবেই না। মানুষ যেটা ভাবে না সেটা মিডিয়া নিয়ে এত ভাবে কেন আমি তাও জানি না। নমস্কার, আমরা এতক্ষণ ছিলাম তন্ময় ভট্টাচার্যের সঙ্গে। আমাদের বেঙ্গল পলিটিক্সে তার সাক্ষাৎকার আমরা এখন নিলাম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।